বছরের অত্যাচারের নতুন রূপ দেখেছি 16 মাসে, বললেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। প্যারোলে মুক্তির নতুন নীতিমালা জারি। স্ত্রী সন্তানের মৃত্যুর 3 দিন পর জামিন পেলেন সেই সাদ্দাম। যশোর 2 আসনে জামায়াতের অভিযোগ মিথ্যা দাবি করে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন। আজাদুল কবির আরজুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। যশোরে হিজড়া জনগোষ্ঠীর ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ, নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন। বিশ্বকাপ ইস্যুতে আগামী সপ্তাহে সিদ্ধান্ত জানাবে পাকিস্তান। দর্শক, আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম। এছাড়াও রয়েছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। চট্টগ্রামের বোয়ালখালীতে নির্বাচনী পথসভায় বক্তব্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, গত 17 বছরের অত্যাচারের একটি নতুন রূপ দেশবাসী গত 16 মাসে দেখেছে। তিনি অভিযোগ করেন, গ্রাম থেকে শহর সবখানে চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিল। এইসব থেকে মুক্তি পেতে ভোটের মাধ্যমে পরিবর্তন আনার আহ্বান জানান তিনি। আসিফ মাহমুদ বলেন, 11 দলীয় জোট 300 আসনে প্রার্থী দিয়েছে এবং দেশের মুক্তি ও সংস্কারের স্বার্থে এইসব প্রার্থীদের সমর্থন করার আহ্বান জানান ভোটারদের প্রতি। তিনি আরো দাবি করেন, একটি রাজনৈতিক দল দীর্ঘদিন সংস্কারের কথা বললেও এখন নীরব রয়েছে। আসন্ন নির্বাচনকে তিনি দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে উল্লেখ করেন। সরকার কারাবন্দীদের প্যারোলে মুক্তির বিষয়ে নতুন নীতিমালা জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা 2 শাখা থেকে জারি করা এই নীতিমালায় প্যারোলের শর্ত, সময়সীমা ও অনুমোদনকারী কর্তৃপক্ষ নির্ধারণ করা হয়েছে। নীতিমালা অনুযায়ী ভিআইপি ও সাধারণ সব শ্রেণীর কয়েদি ও হাজতি বন্দীকে নিকট আত্মীয়, বাবা মা, শ্বশুর শাশুড়ি, স্বামী স্ত্রী, সন্তান বা আপন ভাই বোনের মৃত্যুর ক্ষেত্রে প্যারোলে মুক্তি দেওয়া যাবে। এছাড়াও আদালতের আদেশ বা সরকারের বিশেষ সিদ্ধান্তের ভিত্তিতেও প্যারোলে মঞ্জুর করা সম্ভব। প্যারোলের সময়সীমা সর্বোচ্চ 12 ঘন্টা নির্ধারণ করা হয়েছে, তবে বিশেষ ক্ষেত্রে সরকার সময়সীমা হ্রাস বা বৃদ্ধি করতে পারবে। প্যারোলে থাকা বন্দীকে সার্বক্ষণিক পুলিশ প্রহরায় রাখতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে তাকে কারাগারে ফিরিয়ে আনতে হবে। বন্দী যে জেলায় আটক আছেন সেই জেলার ভেতরে প্যারোল দেওয়া সহজ হবে। অন্য জেলায় যাওয়ার ক্ষেত্রে দূরত্ব, যোগাযোগ ব্যবস্থা ও নিরাপত্তা বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট প্যারোল মঞ্জুরকারী কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে 2007 ও 2010 সালে জারি করা পূর্বের প্যারোল নীতিমালা বাতিল করা হয়েছে। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আজাদুল কবির আরজুর রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বাদ আসর জেসিএফ প্রধান কার্যালয় প্রাঙ্গণে এই দোয়া অনুষ্ঠিত হয়। প্রয়াতের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন খড়কি পীরবাড়ি মসজিদের ইমাম মাওলানা শরীফুল ইসলাম ও জিলা স্কুল মসজিদের মুফতি আশরাফ আলী। দোয়া মাহফিলে প্রয়াত আজাদুল কবির আরজুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন জাগরণী চক্র ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর খন্দকার কামরুল ইসলাম ও প্রয়াত আরজুর ভাই সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন আর রশিদ। এই আয়োজনে জাগরণী চক্র পরিবারের সদস্য সহ যশোরের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। গত 24 জানুয়ারি দুপুরে আজাদুল কবির আরজু অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্ত্রী ও সন্তানের মৃত্যুর 3 দিন পর হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। আজ মানবিক বিবেচনায় তাকে 6 মাসের জামিন দেওয়া হয়েছে। সাদ্দাম বর্তমানে একাধিক মামলায় কারাগারে বন্দী। গত 24 জানুয়ারি সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের গেটে তাকে মাত্র 5 মিনিটের জন্য মৃত স্ত্রী ও 9 মাস বয়সী শিশুপুত্রকে শেষবারের মতো দেখার সুযোগ দেওয়া হয়। প্যারোল না পাওয়ায় অ্যাম্বুলেন্স করে মরদেহ কারাগারের গেটে নিয়ে যাওয়া হয়েছিল। গত বছরের 5 এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তারের পর থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন তিনি। আজ হাইকোর্টের একটি ডিভিশন ফৌজদারি বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন। আদালতে সাদ্দামের পক্ষে শুনানি করেন আইনজীবী সাইদ আহমেদ রাজা। জামায়াত ইসলামীর নারী কর্মীদের ওপর হামলা নয়, বরং তারা বিএনপি প্রার্থীর বাড়িতে গিয়ে বলেছে দাঁড়িপাল্লায় ভোট না দিলে মোনাফেক ও জান্নাত বঞ্চিত হবেন। জামায়াতের অভিযোগ অস্বীকার করে পাল্টা সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন যশোর 2 চৌগাছা ঝিকরগাছা আসনে বিএনপির প্রার্থী সাবিরা সুলতানা মুন্নি। আজ দুপুরে প্রেসক্লাব যশোরে তিনি জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেন। মুন্নি বলেন, এই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে জামায়াত প্রার্থী মিথ্যা অভিযোগ ও
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছেন। এদিকে রোববার যশোর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে যশোর 2 আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ মোসলেউদ্দিন ফরিদ দাবি করেন, ভোট চাইতে গেলে মহিলা কর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ করা হয় তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়, শ্লীলতাহানির চেষ্টা হয় এবং মোবাইল ফোন ও ব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখন সব স্থানে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্রার্থী এবং তাদের কর্মী ও সমর্থকরা। ভোর সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রচারণা। যশোর 3 সদর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অনিন্দ ইসলাম অমিত নির্বাচনী প্রচারণায় অংশ হিসেবে আজ ইসালি ইউনিয়নে গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। তিনি হাশিমপুর বাজারের সাধারণ ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময়ের মধ্য দিয়ে 5ম দিনের নির্বাচনী প্রচারণা শুরু করেন। গণসংযোগের পাশাপাশি তিনি ইসালি ইউনিয়নে বিএনপির প্রয়াত বিভিন্ন নেতাকর্মীর কবরও জিয়ারত করেন। বাগেরহাটের মোরেলগঞ্জে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভায় বিএনপি মনোনীত প্রার্থী সোমনাথ দে বলেছেন, তিনি নেতা হতে নয়, দলের একজন কর্মী হিসেবে সাধারণ মানুষের পাশ থেকে এলাকার উন্নয়নে কাজ করতে চান। আজ বিকেলে রামচন্দ্রপুর ইউনিয়নের পোলেরহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই জনসভায় তিনি এসব কথা বলেন বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধি গণেশ পাল। যশোরে হিজড়া জনগোষ্ঠীর ওপর হামলার প্রতিবাদ এবং 3 দফা দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে প্রেস ক্লাব যশোরের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আনজুয়ারা নামে এক হিজড়া প্রতিনিধি। তিনি অভিযোগ করেন, একটি প্রতিদ্বন্দ্বী হিজড়া গোষ্ঠী পরিকল্পিতভাবে তাদের ওপর একাধিক হামলা চালিয়েছে। এতে কয়েকজন আহত হন এবং যশোর সদর হাসপাতালে চিকিৎসা নেন। এ ঘটনায় থানায় অভিযোগ করা হলেও এখনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। অভিযুক্তরা প্রকাশ্যে ঘোরাফেরা করছে এবং তাদের কর্মস্থলে গিয়ে বাধা দিচ্ছে বলেও অভিযোগ তোলা হয়। সংবাদ সম্মেলন থেকে 3 দফা দাবি জানানো হয়েছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা, ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন ঘটনা রোধে আইন শৃঙ্খলা জোরদার করা। দিনভর শিক্ষার্থীদের নাচ গান আর আনন্দ উল্লাসে শেষ হয়েছে বাঘারপাড়া উপজেলার চণ্ডীপুর মাধ্যমিক বিদ্যালয়ের 2 দিনের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। আজ বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ওয়াহিদুজ্জামান বিশ্বাস। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আয়ুব হোসেন। আমাদের প্রতিনিধি ফরিদুজ্জামান জানিয়েছেন, স্কুলের এই আয়োজনকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবক সহ সংশ্লিষ্ট সকলের মধ্যে বিরাজ করে বিশেষ উৎসব আবহ। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা, তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। বাংলাদেশকে বাদ দেওয়ার পর পাকিস্তানকে নিয়ে জটিলতায় আইসিসি। টি-20 বিশ্বকাপে একবারের চ্যাম্পিয়নরা অংশ নেয় কিনা সেটাই এখন বড় প্রশ্ন। এই ইস্যুতে খুব শিগগিরই নিজেদের অবস্থান জানাবে পাকিস্তান। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ কিংবা বর্জনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে বসেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মাহসিন নাকভি। বিষয়টি নিয়ে আগামী সোমবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পিসিবি। এক্সে দেওয়া বার্তায় এমনটাই জানিয়েছে পিসিবি প্রধান। ভারতে যেতে না চাওয়ায় টি-20 বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। এর প্রতিবাদ জানিয়ে বিশ্বকাপ বয়কটের হুমকি দিয়ে রেখেছিল নাকভি। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য শেহবাজ শরীফের দিকে তাকিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান। আজ বৈঠক শেষে নাকভি জানিয়েছে, তার সঙ্গে প্রধানমন্ত্রীর ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি সব ভেবেচিন্তে একটা সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন। দর্শক, এই ছিল আজকের রাতের আয়োজন। এরপর সকালের খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি। শীতে পরিবারের বয়স্ক ও শিশু সদস্যদের বাড়তি যত্ন নিন, সতর্ক থাকুন ডেঙ্গু প্রতিরোধেও। শুভরাত্রি।